নমস্কার সকলকে। জাগরণের পক্ষ থেকে আজ 25শে বৈশাখের পূর্ণ প্রাতে সকলকে বিনম্র শ্রদ্ধা। বিগত বছরগুলোর মতো এবছরও আমরা সামনাসামনি সকলকে ডেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলাম না। তা সত্ত্বেও আমরা এই মহান কবিকে, মহান স্রষ্টাকে, মহান সাহিত্যিককে অনলাইনে ভার্চুয়ালি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ গ্রহণ করেছি। যারা এই উদ্যোগে সামিল হয়েছেন তাদের সকলকে জাগরণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা রইল। যারা আমাদের যে বিভিন্ন মাধ্যম, সেই মাধ্যমে আজকে এই অনুষ্ঠান পর্যবেক্ষণ করলেন, মতামত দিলেন, তাদেরও আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জন্মের 160 বছর পরেও একজন সাহিত্যিক, একজন প্রাবন্ধিক, একজন ঔপন্যাসিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, কতটা প্রাসঙ্গিক থাকতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই পূর্ণ দিনে তাকে শ্রদ্ধা জানাতে গেলে আমরা যে দিকগুলোতে আলোকপাত করব তার মধ্যে অবশ্যই গুরুত্ব পাবে তার সাহিত্য সৃষ্টি। কবিতা, সঙ্গীত, উপন্যাস, গল্প, গীতিনাট্য, প্রবন্ধ, কি নেই তার সৃষ্টির মধ্যে। বিরহ, প্রেম, শোক, প্রতিবাদ, কি নেই তার মধ্যে। দেশপ্রেম, সব কিছু যেন মিলেমিশে একাকার, এক এক সময় এক এক রকম সত্তা হিসেবে হাজির হয়েছেন রবীন্দ্রনাথ। তার যে সঙ্গীতগুলো কত রকম পর্যায়ে বিভক্ত হয়। প্রার্থনা, পূজা, বর্ষা, প্রকৃতি, কত অপরূপ সৃষ্টি তার। গীতবিধান অনুযায়ী 115টি সঙ্গীত রচনা করেছেন কেবলমাত্র বর্ষাকে কেন্দ্র করে। মেঘ বলেছে যাব যাব, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, এমন অপরূপ সৃষ্টি বারে বারে আমরা পেয়েছি রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র কবিতা তার সৃষ্টির মধ্য দিয়ে। তার এই বর্ষা সংক্রান্ত গান, বিশেষ করে তার শ্রাবণ ছিল ভীষণ প্রিয় ঋতু। আর 22শে শ্রাবণেই এই রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আসলে তিনি তো বিশ্বকবি, মানবতার কবি। তিনি অন্তরাত্মার ডাক বোধহয় আগেই শুনতে পান, তাই তিনি অনেক আগেই লিখে গেছিলেন, ওই আলোক মাতালো স্বর্গ সভার মহাঙ্গন, কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ, আমার মন লাগলো না, তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগন তলে। রবীন্দ্রনাথ অনেক কিছু রেখে চলে গেলেন, অনেক ব্যথা বেদনা বুক ভরে রেখে তিনি বিদায় নিলেন। 1912 সালে তার স্ত্রী মৃণালিনী দেবী প্রয়াত হলেন। তার এই প্রয়াণে বিহ্বল হয়ে পড়লেন রবীন্দ্রনাথ। আমরা বীর পুরুষ যে কবিতা আবৃত্তি করি, সেই বীর পুরুষের একটি লাইন খুব প্রাসঙ্গিক। মৃণালিনী দেবীকে উদ্দেশ্য করে বীর পুরুষের মধ্য দিয়ে তিনি বলছেন, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। মৃত্যু তার কাছে কেমন যেন অহরহ দেখা দিতে শুরু করলো। তার পরের বছর তার কন্যা রেণুকা তার প্রয়াণ ঘটল। তিনি শোক বিহ্বল মনকে সান্ত্বনা দেবার জন্য আশ্রয় নিলেন গানের। অনবদ্য সৃষ্টি হলো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। পুত্র শোক পেয়েছেন, নিকট আত্মীয় শোক পেয়েছেন, কিন্তু এই শোককে তিনি পাথেয় করে সব কিছু ছেড়ে তার সৃষ্টির পথ বন্ধ রেখে তিনি অলসভাবে জীবনযাপন করতে চাননি। তিনি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই বেঁচে থাকতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ তার সৃষ্টিকর্মের মধ্যে সাহিত্যের পাশাপাশি তার সেই শান্তিনিকেতন ভীষণ তার জীবনে প্রাসঙ্গিক, আজও পৃথিবীর কাছে প্রাসঙ্গিক। শান্তিনিকেতনে তিনি যে বিদ্যালয় প্রতিষ্ঠা, যে শিক্ষা ব্যবস্থার কথা ভাবতে চেয়েছিলেন, সেই শান্তিনিকেতনে যখন বিদ্যানিকেতন প্রতিষ্ঠার চেষ্টা করেন, তখন তার সেই নোবেল প্রাইজের প্রাপ্তির কিছু অর্থ তার স্ত্রী মৃণালিনী দেবী তার যাবতীয় অলংকার তাকে গচ্ছিত রেখেছিলেন, যে এই বিদ্যালয় স্বপ্নের বিদ্যালয় গড়ে উঠুক।
এই শান্তিনিকেতনে বারে বারে বিভিন্ন মনীষীর পদার্পণ ঘটেছে। আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস প্রায় রবীন্দ্রনাথের কাছে যেতেন শান্তিনিকেতনে এবং গিয়ে আবদার করতেন নতুন নতুন গল্প তাকে শোনাতে হবে। রবীন্দ্রনাথ তার আবদার মেটানোর জন্য বিভিন্ন সময় গল্প লিখতেন। বিকালে দুজনে বসে সেই গল্প, তার সেই কত কথা আলোচিত হতো। স্নেহের জগদীশ বসুকে তিনি লেখা গল্পগুলো পড়ে শোনাতেন। আমরা যে গল্পগুচ্ছ জেনেছি, এই গল্পগুচ্ছের বেশিরভাগ গল্পই ওই জগদীশচন্দ্র বসুর আবদার মেটাতে গিয়ে তিনি রচনা করেছেন। এই শান্তিনিকেতনে গান্ধীজি এসেছেন, বারবার এসেছেন। গান্ধীজি 1940 সালে শেষবারের মতো তার সঙ্গে দেখা করেন এই শান্তিনিকেতনে এসে। তার এই যে বিদ্যালয় প্রতিষ্ঠা, তার যে শিক্ষা ভাবনা, তাকে উৎসাহ দেবার জন্য গান্ধীজি সংগৃহীত অর্থের ঢালি রবীন্দ্রনাথের হাতে তুলে দিয়েছিলেন। মৃত্যুর আগের বছর পর্যন্ত এই শান্তিনিকেতন ছিল তার আশ্রয়স্থল। এই শান্তিনিকেতন প্রতিষ্ঠার পাশাপাশি আমরা রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে আবিষ্কার করতে পারি। আসলে তিনি বারে বারেই নতুন। তিনি যে গোড়া উপন্যাস লিখে গেছেন, সেই গোড়া আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু সেই গোড়াকে দিয়ে তিনি একসময় একটি জায়গায় তিনি বলিয়েছেন, আমি আজ ভারতীয়, আমি আজ ভারতীয়, আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। তিনি ঘরে বাইরে যে উপন্যাস লিখলেন, সেখানে ধর্মের ধুয়ো আর দেশের ধুয়ো, তাকে যে এক করে ফেলার যে চেষ্টা, তার প্রতিবাদ জানালেন তার এই উপন্যাসের মধ্য দিয়ে। রক্তকরবী নাটক যখন তিনি লেখেন, সেই নাটকে শ্রমিক চরিত্র বিশু, তাকে দিয়ে তিনি বলাচ্ছেন, একদিকে ক্ষুধা তাড়াচ্ছে, ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো, আর অপরদিকে প্রকৃতির আহ্বান, বলছে যেন ছুটি ছুটি। আসলে এই রক্তকরবী যখন তিনি লেখেন, তার আগে তিনি ইউরোপ ভ্রমণ করলেন। ইউরোপে দেশ বিদেশ ঘুরে সেই ধনতান্ত্রিক ইউরোপের যে কুৎসিত কদাকার চেহারা তিনি দেখেছেন, তিনি খানিকটা এই উপন্যাসের মধ্যে দিয়ে ফোটাতে চেষ্টা করেছেন। ততদিনে রবীন্দ্রনাথ হয়ে গেছেন আন্তর্জাতিক। তিনি দেশীয় ভাবনা, স্বদেশ চিন্তার পাশাপাশি সারা পৃথিবী, সারা ইউরোপ, তার যে গতি প্রকৃতি, রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছিল, তাকে অনুধাবন করার চেষ্টা করলেন। তখন সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠতে শুরু করলেন হিটলার। জন্ম নিল ফ্যাসিবাদ। পৃথিবীর অন্য কোনো স্বর থাকবে না, অন্য কোনো কণ্ঠ থাকবে না, অন্য কোনো মত থাকবে না। এই ফ্যাসিবাদের সঙ্গে ইটালীয় ফ্যাসিবাদ যুক্ত হতে চেষ্টা করলো, যুক্ত হলো এক সময়। ইউরোপ থাকাকালীন মহাবিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের অনেকবার পরিচয় হয়েছে, অনেকবার কথোপকথন হয়েছে। এই ফ্যাসিবাদ, বিজ্ঞান, সাহিত্য, বিভিন্ন বিষয়ে তাদের দুজনের মধ্যে কত অন্তরঙ্গ কথা হয়েছে, সেগুলো আজকে সব ইতিহাস, সেগুলো গবেষণার বিষয়বস্তু হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রাক্কালে তিনি ভারতবর্ষ, সারা ইউরোপ, সারা বিশ্বের রাজনৈতিক গতি প্রকৃতির প্রতি ভীষণভাবে নজর রাখার চেষ্টা করতেন। তার নাতি সৌমেন্দ্রনাথ ঠাকুর তাকে জার্মান ফ্যাসিবাদ, তার যে পার্লামেন্ট, রাইখস্টাগকে আগুন ধরিয়ে দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাকে গ্রেপ্তার, নির্যাতন করার চেষ্টা করে। তার প্রতিবাদে কলম ঝলসে ওঠে রবীন্দ্রনাথের। তিনি প্রেস বিবৃতি দিয়ে প্রতিবাদপত্র পাঠান, দেশ বিদেশে আলোড়ন তৈরি হয়ে যায়। এমনি ইউরোপ ভ্রমণ করে রবীন্দ্রনাথ
এসে উপস্থিত হয়েছিলেন রাশিয়ায়। রাশিয়ায় যখন এলেন, তার 10 বছর আগে রাশিয়ার বিপ্লব ঘটে গেছে, যার তন্ত্রের পতন ঘটিয়ে লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে গেছে ততদিনে রাশিয়ায়। রাশিয়ায় এসে সব কিছু শুনলেন। রাশিয়ায় প্রবাসী যে ভারতীয় যে ছাত্ররা, তার গুণমুগ্ধ মানুষ, রবীন্দ্রনাথের গুণমুগ্ধ মানুষজন ছিলেন, রবীন্দ্রনাথ তাদের কাছ থেকে রাশিয়াকে চেনার চেষ্টা করলেন। তিনি যত শুনছেন, যত দেখছেন, যত জানছেন, তত অবাক হয়ে উঠছেন। তার এই বিবরণ তিনি রাশিয়া চিঠিতে লিখে গেলেন যে স্বাধীনতার মাত্র 10 বছর পরেই একটি দরিদ্র, অনাহার, ক্লিষ্ট একটি দেশ, অশিক্ষায় জর্জরিত একটি দেশ, কী করে 10 বছরের মধ্যে ওই দেশের আপামর জনসাধারণকে ক খ গ ঘ শেখানোর পাশাপাশি মনুষ্যত্বের উত্তরণ ঘটাচ্ছেন। এ দৃশ্য, এ ঘটনা অকল্পনীয় ছিল তার কাছে। তাই তিনি লিখেছেন, রাশিয়া ভ্রমণ না করলে এই জন্মে তার তীর্থদর্শন অপূর্ণ থেকে যেত। এই আন্তর্জাতিক রবীন্দ্রনাথকে আমরা যখন নিজের দেশের কথা ভাবি, স্বদেশী আন্দোলন, স্বদেশ প্রেমিক রবীন্দ্রনাথের কথা আমরা যখন ভাবব, তখন আমরা দেখব রবীন্দ্রনাথ তার বিভিন্ন সময়ে 27টির মতো দেশাত্মবোধক সঙ্গীত রচনা করেছেন। তার মধ্যে অনেকগুলো সঙ্গীত হচ্ছে বাংলার বায়ু, বাংলার জল, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। আরেকটি দেশাত্মবোধক গান তার, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, ও আমার দেশের মাটি। এমন 27টি দেশাত্মবোধক গান রচনা করে আসলে তখন দেশে যে সশস্ত্র বিপ্লবী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটা গতিস্রোত তৈরি হয়েছে, তাকে উৎসাহ দেওয়া শুরু করলেন রবীন্দ্রনাথ। একদিকে গান্ধীজির প্রতি তার ঘনিষ্ঠতা, অপরদিকে বাংলার দামাল ছেলেদের তাদের এই যে বিপ্লবী চেতনা, তাকে প্রসার ঘটানোর জন্য রবীন্দ্রনাথের মধ্যে স্বদেশ প্রেম জেগে উঠল। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ ঘোষণা হলো। তার প্রতিবাদে রবীন্দ্রনাথ তার পরিজন, স্বজন, সমস্ত মানুষকে জমায়েত করলেন, করে ডাক দিলেন রাখি বন্ধন উৎসব করতে হবে। তিনি সকলকে নিয়ে গঙ্গা স্নান করে গান গাইতে গাইতে সম্প্রীতির বন্ধনে বেরিয়ে পড়লেন। গান রচনা করলেন, বাংলার মাটি, বাংলার জল, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। এই গান গাইছেন আর ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে সকলের হাতে রাখি পরাচ্ছেন। আসলে বাংলার তখন অখণ্ডতা ভীষণ প্রয়োজন ছিল। অর্থাৎ এই যে বাংলার দেশপ্রেমিক মানসিকতাকে জাগরণ করার ক্ষেত্রে তিনি সরাসরি অংশগ্রহণ করলেন, লেখনের মাধ্যমে করলেন, সরাসরি সক্রিয়ভাবে ভূমিকা পালন করলেন। নেতাজির প্রতি তার ছিল অকৃত্রিম স্নেহ। 1938 সালে নেতাজি যখন জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন, তার পর বছরই জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন ডেকে নেতাজিকে ওখান থেকে সরানোর উদ্যোগ নেওয়া হলো। গান্ধীজি নেতাজির প্রতি বিভিন্ন ঘটনায় বিরূপ হয়েছিলেন, এই বিষয়কে রবীন্দ্রনাথ ভালো চোখে দেখেননি। তিনি রবীন্দ্রনাথ নেতাজিকে বিভিন্ন সময়ে সাক্ষাৎ করেছেন, পরামর্শ দিয়েছেন। 1940 সালের 2রা জুলাই সকাল 11টার সময় নেতাজির সঙ্গে তিনি শেষবারের মতো সাক্ষাৎ করেন। আসলে তার আগেই জাতীয় কংগ্রেসের সভাপতি থেকে তাকে অব্যাহতি সরানো হয়েছে। নেতাজি তার পদস্খলন ঘটতে পারে, নেতাজি বিমর্ষ হতে পারেন, এমন ভাবনা চিন্তার থেকেই রবীন্দ্রনাথ 1940-এর 2রা জুলাই নেতাজির সঙ্গে আলাপচারিতায় বসলেন, তাকে পরামর্শ দিলেন, সঠিক দিক নির্দেশ করার চেষ্টা করলেন। রবীন্দ্রনাথ তাকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই দিন তার কয়েক ঘন্টা বাদেই আমরা জানি নেতাজি অন্তরীণ হয়েছিলেন, গ্রেপ্তার বরণ করেছিলেন। তারপরেও রবীন্দ্রনাথ তীব্র ভাষায় নিন্দা করে বিবৃতি জারি করেছিলেন।
রবীন্দ্রনাথ ব্রিটিশের সব অত্যাচার শাসন তার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন এমন নয়, কিন্তু তার মধ্যে যে প্রতিবাদী চেতনা সেটা বারবার জাগরিত হয়েছে। 1919 সালের জালিয়ানওয়ালাবাগের যে নিষ্ঠুর হত্যাকাণ্ড, তার প্রতিবাদে তার নাইটহুড ত্যাগ। 1937 সালে হিটলারের জার্মান বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক যে ডক্টরেট উপাধি দিতে চেয়েছিলেন, তা নিতে তিনি অস্বীকার করেন, কারণ ফ্যাসিবাদের উত্থান তাকে আতঙ্কিত করেছিল। আমরা এইভাবে রবীন্দ্রনাথকে বিভিন্ন দিক থেকে দেখার চেষ্টা করেছি, এখনও চেষ্টা হয়। এখনও সমাজে যে কোনো ঘটনা, যে কোনো সমস্যায় আমরা রবীন্দ্রনাথকে দিয়ে বিচার করতে পারি, রবীন্দ্রনাথের লেখায়, রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্য দিয়ে তার মূল্যায়ন করতে পারি। সারা বিশ্বের যে বেঁচে থাকার, মেহনতি মানুষের বেঁচে থাকার যে লড়াই করবার যে রসদ, তা যেন তিনি সূত্রকারে সব বেঁধে রেখে তৈরি করে দিয়েছিলেন। জাতি, বর্ণ, ধর্ম, বঞ্চিতদের শক্তি যোগানোর ক্ষেত্রে ধর্ম, জাতি, সম্প্রদায়কে তিনি কখনো প্রাধান্য দিতে চাননি। তিনি আসলে উদার, তিনি দেশপ্রেমিক, তিনি মানবতাবাদী। তাই রবীন্দ্রনাথ আজও ভীষণ প্রাসঙ্গিক। তাই কবি বিষ্ণু দে তার প্রতি যথার্থ শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন, তুমি কি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের এই অবাধ বিচরণকে শ্রদ্ধা জানিয়ে কবি দীনেশ দাস লিখেছিলেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানেতে রাখব প্রণাম। আসলে আমরাও রবীন্দ্রনাথের অপার সৃষ্টির মধ্যে নিজেদের শোক, দুঃখ, গ্লানি, বেদনা, হতাশা, ধর্মান্ধতার থেকে চোরা গলিপথ বেরোনোর পথ খুঁজি এখনও। তাই রবীন্দ্রনাথ আমাদের কাছে এখনও প্রাসঙ্গিক। আজকের এই পবিত্র দিনে আমাদের এই প্রয়াসে যারা সামিল হলেন, তাদের সকলের প্রতি আরেকবার শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে আমার উপস্থাপন শেষ করছি। ধন্যবাদ সকলকে।